বিপদে পুলিশ কই, এলাকায় চাই স্থায়ী বিএসএফ ক্যাম্প। শামশেরগঞ্জে পৌঁছে মন্তব্য সুকান্তর। গেরুয়া মহারাষ্ট্রের তীব্র জলসংকট, ছবি পোস্ট দিলীপের। মমতার প্রকল্পের কথা মনে করালেন কুণাল। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে সুকান্ত। হার্ট ব্লকেজ, অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে রাজ্যের 23 জেলায় উপকৃত হবে, কর্মসংস্থান 15,000-এর, বললেন মমতা। চোর জগার ব্যান্ড বাজার সানায়, নাম না করে নববিবাহিত দিলীপকে নিশানা অনুপমের। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত চলবে অবস্থান, হুঙ্কার চাকরিহারাদের। বাংলা নিয়ে নির্দেশ দিলে তো রাষ্ট্রপতি শাসনের আর্জি খারিজ করে কি জানালো সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের সমবায় নির্বাচনে জয় জয়কার সিপিএম-এর, বিপর্যয় তৃণমূলের। খড়গপুর আইআইটিতে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। বঙ্গে ফের আবহাওয়ার পরিবর্তন, এক ধাক্কায় 6 ডিগ্রি বাড়বে তাপমাত্রা, কি বলছে ওয়েদার রিপোর্ট। অবশেষে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পা রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সুকান্ত পৌঁছে যান শামশেরগঞ্জে। সেখানে গিয়ে দেখা করেন ঘর ছাড়াদের সঙ্গে, দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন, শোনেন ঘটনার দিনের কথা এবং বর্তমানে তারা কেমন আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন সবটা। অসহায় মানুষগুলি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দুর্গতদের সঙ্গে কথা বলার পর কার্যত হুঁশিয়ারির সুরে সুকান্ত মজুমদার বলে, রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। আমি রাজ্য সরকারকে আবেদন করব, এখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার, রাজ্য যাতে কেন্দ্রের কাছে আবেদন করে। এখানেই না থেমে তিনি আরো বলেন, চিফ সেক্রেটারিকে আমি নিজে আমার প্যাডে চিঠি লিখব 56খানা দোকান মালিককে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য। অন্যদিকে ঘর ছাড়া এক মহিলা কান্না ভেজা গলায় বলেন, সারা রাত তাণ্ডব চলেছে, ঘর বাড়ি সব শেষ, কিচ্ছু নেই, কি করে বাঁচবো আমরা। পুলিশ যে কোনো পদক্ষেপই করেনি, আমরা কেঁদে কেঁদে মরে গিয়েছি। পুলিশ সব জানে, তাও পুলিশ একটি বাড়ির জন্যও আসেনি। আমরা যখন মারা যাব তখন কি পুলিশ আসবে। গরম পড়তে বিজেপির জোট সরকার শাসিত মহারাষ্ট্রে তীব্র জলসংকট। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আর সেই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে পাল্টা পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জল ধরো জল ভরো প্রকল্প চালু করেছিলেন। গ্রামে গঞ্জে সেই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। বাংলার জলসংকট অনেকটাই কমে গিয়েছে মত ওয়াকিবহুল মহলের। মহারাষ্ট্রের জলসংকট মেটাতে বাংলার সেই প্রকল্প ওই রাজ্যে চালু করতে দিলীপকে পথ বাতলে দিলেন কুণাল। বঙ্গ বিজেপির রাজনীতিতে প্রকাশ্যে তেমনভাবে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে। শনিবার তিনি দলের এক কর্মীকেই বিবাহ করেছেন। তারপর থেকেই তিনি চর্চায় রয়েছেন মত ওয়াকিবহুল মহলের একাংশের। সেই চর্চার মধ্যে দিলীপ সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের নাসিকের জলসংকটের একটি ভিডিও শেয়ার করেছেন। আর তাই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। কারণ মহারাষ্ট্রে সিন্ডে শিবির এনসিপি অজিত পাওয়ারের সঙ্গে জোট সরকার চালাচ্ছে বিজেপি। সেই রাজ্যে জলসংকটের বিষয়টি দিলীপ সামনে এনেছেন। সংবাদ সংস্থা ANI এর এই ভিডিওতে দেখা যাচ্ছে নাসিকের বারিচিবাদী এলাকায় একটি কুয়োতে এক মহিলা পানীয় জল সংগ্রহের জন্য দড়ি ধরে নিচে নামছেন। আরো অনেক মানুষ কুয়োর ধারে ভিড় করে আছেন, সম্ভবত তারাও পানীয় জল সংগ্রহের অপেক্ষায়। মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকায় পানীয় জলের সংকট গরম পড়লেই তীব্র হয়, তেমনি মত ওয়াকিবহুল মহলের। কিন্তু দিলীপ ঘোষ এই ভিডিও শেয়ার করে জলসংকটের তথা পোস্ট করেছেন, সেটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ। আর সেই বিষয়ে পাল্টা পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। বাংলাতেও বামফ্রন্ট সরকারের আমলে গ্রামে গঞ্জে জলসংকট ছিল। পালা বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিষয়ের সঙ্গে জলসংকট মেটানোর দিকেও নজর দেন। বৃষ্টির জল ধরে রেখে পরে তা ব্যবহারের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জল ধরো
জল ভরো প্রকল্প বাংলায় চালু হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির জল ধরে রাখার কাজ চলতে থাকে। পুকুর, জলাশয়ও খনন করা হয়, আর সেই প্রকল্পই গ্রামে গঞ্জে সাফল্য এনে দিয়েছে। শুধু তাই নয়, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজও চলছে রাজ্যে। সেই প্রকল্পেও প্রভূত সাড়া ফেলেছে রাজ্য। চাষবাস তো বটেই, গ্রামের মানুষের পানীয় জল সংকট প্রায় নেই বললেই চলে, এমনই মত ওয়াকিবহুল মহলে। আর সেই কথাই দিলীপ ঘোষকে মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। তিনি নিজের সামাজিক মাধ্যমে দিলীপ ঘোষের পোস্ট শেয়ার করে লিখেছে, জরুরি পোস্ট দিলীপ ঘোষের। গরম পড়তে না পড়তেই বিজেপি শাসিত মহারাষ্ট্রে জল সংকট, মহিলাদের গভীর কুয়োতে নামতে হচ্ছে। এই সরকারকে বলুন @মমতা অফিসিয়ালের বাংলার মতন জল ধরো জল ভরো বা আরো নিবিড় জল সরবরাহ বা বাড়ি বাড়ি জলের প্রকল্প চালু করতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। ফিরে আসছি পরবর্তী খবরে। মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে সেদিনের ঘটনা খুলে বলেন নিহতের পরিবারের সদস্যরা। সুকান্ত বলেন, তৃণমূল নেতৃত্ব নিহতের ছেলে মেয়েদের পড়ার খরচ নিচ্ছেন বটে, কিন্তু ওনারা কি এই বাচ্চাগুলোকে তাদের বাবা দাদুকে ফেরত দিতে পারবেন? ওদের কেন বলে দিতে হলো? ওরা কি কারোর বাড়িতে ঢিল মেরেছিল? ওরা তো ভাঙচুর করেননি। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে রবিবার যান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের এই জনপ্রতিনিধিরা। পাশাপাশি মৃত চন্দন দাসের নাবালক 2 ছেলে এবং কন্যা সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব 2 তৃণমূল সাংসদ নিজেরাই নেন। সুকান্ত মজুমদার নিগৃহীতদের আশ্বস্ত করেন। তিনি আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে। তাদের অভাব অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। এলাকার নিরাপত্তায় বিএসএফ আরও বেশি করে মোতায়েন করার আশ্বাস দিয়েছেন তিনি। সুকান্ত বলে, রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। আমি রাজ্য সরকারকে আবেদন করব, এখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার রাজ্য যাতে কেন্দ্রের কাছে আবেদন করে। তবে বিএসএফ মোতায়েন নিয়ে সুকান্ত এটাও বলেছেন, বিএসএফ ওই এলাকায় ক্যাম্প খুলতে গেলে রাজ্য সরকারের অনুমতি সহ অনেক কিছুর প্রয়োজন হয়। বিএসএফ বর্ডারের যে রাস্তাটা বানায় সেই জমিটার মালিকও রাজ্য সরকার। বিওপিটা বর্ডারের কাছে ফেন্সিং এর কাছে রয়েছে, সেই জমিটার মালিকও রাজ্য সরকার। আমি গৃহমন্ত্রীর কাছে আবেদন করব। গুরুতর অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্ট ব্লকেজ ধরা পড়তেই তাকে ভর্তি করা হলো দক্ষিণ কলকাতার গভর্নমেন্ট হাসপাতালে। এদিকে রাজ্যপালের অসুস্থতার খবর পেতেই শালবনীতে যাওয়ার আগে তড়িঘড়ি রাজ্যপালকে দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। যদিও শনিবার যখন তিনি জেলা সফরে ছিলেন তখনও জানা যায়নি তিনি অসুস্থ। সোমবার সকালে খবরটি সামনে আসে। আপাতত গভর্নমেন্ট হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা চলছে। তবে চিকিৎসকেরা জানিয়েছে বাইপাসের ধারে কোনো হাসপাতালে তার সার্জারি হবে, তাই চিকিৎসকদের পরামর্শ মতোই তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। এদিকে দিন সকালেই শালবনী যাওয়ার আগেই রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দেখা করেন, জানতে চান তিনি কেমন আছে। সব শোনার পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেন, রাজ্যপালের শরীর খারাপ, দেখে এলাম, চিকিৎসা চলছে। বাংলার ঐতিহাসিক প্রকল্প শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে রাজ্যে 23 জেলায় উপকৃত হবে, এমনটাই বললেন সোমবার শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস কর্মসূচিতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন সজ্জন জিন্দাল এবং তার পুত্র পার্থ জিন্দাল। এছাড়াও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শিলান্যাস হল 2000 একরের শিল্প পার্কেরও। মমতা জানা 1600 কোটি টাকা খরচ হবে। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, এখন 24 ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র হবে জিন্দালদের। মুখ্যমন্ত্রীর কথায় বাংলায় 6টি ইকোনমিক করিডর রয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই 3700 কোটি টাকা ব্যয় হয়েছে। দেউচা পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে, 1 লক্ষ কর্মসংস্থান হবে। 30 তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দীঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে 5টি বড় কোম্পানি বিনিয়োগ করবে। এদিন বিরোধীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আমার সমালোচনা করতে পারে কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। অনেকেই অনেক কিছু বলে থাকেন,
আমরা বলি না, আমরা শুধু করে দেখাই। এদিন সজ্জন জিন্দালকে বলতে শোনা যায়, শালবনীতে গত 10 বছরে অনেক উন্নতি হয়েছে। দেখে মনে হয় এরকমই হওয়া উচিত। এখানকার জমি কৃষকদের, তাই তারা যাতে উপকৃত হন সেটা আমাদের দেখতে হবে। দিদিও আমাকে সে কথা বারবার বলেছেন। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কোনো দূষণ হবে না, এটা আমরা নিশ্চিত করব। এই রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তা মাথায় রেখেই এই তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রে গোটা রাজ্যেরই সার্বিক উন্নয়ন হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। জীবনের 60 বসন্ত পেরোনোর পর ছাদনাতলায় দিলীপ ঘোষ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, আপাতত শুভেচ্ছা জোয়ারে ভাসছেন। তবে নিন্দুকদের সমালোচনারও অন্ত নেই। নানান কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে। নিন্দুকদের তালিকায় কি নাম জুড়লেন অনুপম হাজরা? সোমবার সকালে বোলপুরের প্রাক্তন সাংসদের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও অনুপম হাজরা তার পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। সোশ্যাল মিডিয়ায় অনুপম লেখেন, এক ছিল জগাই, এক ছিল মাদাই, লক্ষ্য শুধু একটাই, পাটি বেচে কামাই, কামাই আর কামাই। কারণ তারা হলো চোরে চোরে মাস্তুতো ভাই। কিন্তু সব খেল বিগড়ে দিল ওপারার কানাই। মিডিয়ার সামনে বাজিয়ে দিল চোর জগার ব্যান্ড বাজা সানাই। এখন মাদাই বড় চিন্তায়। জগারে বলে, দেখ ভাই, আমি এখন সংগঠনের মাথায়, আমার নাম আনিস না সামনে, দিস না বারা ভাতে ছাই। লোকে আবার গালিগালাজ শুরু করলে আবার সেই মাকে জড়িয়ে ধরা ছবি ছড়িয়ে সিম্প্যাথি নিতে হবে ভাই। ওয়াকিবহল মহলের মতে এই পোস্টটি আসলে নববিবাহিত দিলীপ ঘোষকে খোঁচা দিতেই করেছেন অনুপম। বিশেষত প্রাক্তন সাংসদের পোস্টে থাকা সানাই শব্দটি নাকি সে ইঙ্গিতই করছে। যদিও অনুপম এই পোস্টের একেবারে উপরে তিনি লেখেন, বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পেলে সেই মাথা ব্যথা আপনার। প্রসঙ্গত, সক্রিয় রাজনীতি থেকে বহুদিন দূরেই অনুপম হাজরা। তাকে গেরুয়া শিবিরের মিটিং মিছিলে সেভাবে আর দেখা যায় না। বরং সাম্প্রতিককালে অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। অবশ্য বঙ্গ বিজেপিতে আমরা ওরা নতুন নয়। দিলীপ ঘোষের বিয়েতেও একই দৃশ্য নজরে আসে। সেখানে সুকান্ত লকেটের মতন আদি বিজেপির নেতা নেত্রীদের দেখা গিয়েছিল। তবে তথাকথিত নব্য বিজেপির কারোর দেখা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাংলায় সংগঠন সেভাবে মজবুত করতে পারেনি গেরুয়া শিবির। সে কারণেই একের পর এক ভোটে ভরাডুবির সাক্ষী তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠন মজবুত তো দূর, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি নিজের দলের নেতা নেত্রীদের একে অপরকে আক্রমণে ব্যস্ত। চাকরিহারা শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য কারা, তার তালিকা সোমবার প্রকাশ করার কথা এসএসসির। সূত্রের খবর, এদিন সন্ধে নাগাদ তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা বেলা 12টা নাগাদ জমায়েত হলেন করুণাময়ীতে। তাদের বক্তব্য, যতক্ষণ তালিকা প্রকাশিত না হচ্ছে ততক্ষণ তারা বসে থাকবেন এসএসসি ভবনের সামনে। এদিনের অবস্থান প্রসঙ্গে চাকরিহারাদের সংগঠনের আহ্বায়ক চিন্ময় মণ্ডল জানান, আমাদের এই অবস্থান একটিমাত্র দাবিতে হচ্ছে না। কেউ যদি ভেবে থাকেন তালিকা প্রকাশ্যে এলেই যে আন্দোলন উঠে যাবে, তা ভুল। তালিকার বয়ান, তাতে কি লেখা রয়েছে তা দেখার পর আমরা সন্তুষ্ট কিনা সে সব দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রাস্তা বন্ধ করে এক টানা অবস্থানও চলতে পারে। অন্যদিকে কারা যোগ্য কারা অযোগ্য তা জানার জন্য দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছে এসএসসি। সঙ্গে আরও একটা বিষয় নিখুঁতভাবে দেখার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন, তা হলো তালিকা কিভাবে আপলোড করলে কোনো আইনি সমস্যা হবে না। এ নিয়ে ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এসএসসি কর্তারা। তবে ওএমআর প্রকাশ করা সম্ভব একেবারেই ক্ষীণ। উল্লেখ্য, এদিন বিকেলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসার কথা চাকরিহারা আন্দোলনরত শিক্ষাকর্মীদের। মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের আবেদনকারীকে পাল্টা ধুয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসির এজলাসে এই আবেদনের শুনানি শুরু হয়। শুনানিতে বিচারপতি বি.আর. গাভাই বলে, বাংলা নিয়ে নির্দেশ দিলে তো অভিযোগ উঠবে। আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচার ব্যবস্থা। মুর্শিদাবাদ হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে 355 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন লাগু করার দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। এদিন বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসির এজলাসে শুনানি শুরু হতেই তারা বলে, আপনারা চাইছেন আমরা রাষ্ট্রপতিকে শাসন জারির জন্য নির্দেশ দিই। এমনিতেই আমাদের বিরুদ্ধে আইনসভার কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 11
এপ্রিল তামিলনাড়ু আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে এক শুনানিতে ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। 3 মাসের মধ্যেই তাকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের জন্য এই একই নির্দেশ দেয় শীর্ষ আদালত। এভাবে রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি স্পষ্ট বলে, সংবিধানের 142 ধারাকে পরমাণু মিসাইলের মতন ব্যবহার করছে বিচার ব্যবস্থা। পাশাপাশি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে বেলাগাম আক্রমণ করেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। যদিও দুবের মন্তব্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন তার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন। গতকালই বামেদের ব্রিগেড চলো কর্মসূচিতে হাজার হাজার লোকের সমাগম দেখেছে বাংলা। ব্রিগেডের সমাবেশ থেকে 2026-এ বাংলা জয়ের ডাক দিয়েছেন সিপিএম এর নেতারা। আর তার মধ্যেই চলে এলো সুখবর, তৃণমূলকে পরাস্ত করে সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল সিপিএম। জানা গিয়েছে, রবিবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ডুতে জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। এই সমবায় নির্বাচনে সিংহভাগ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সিপিএম। এই নির্বাচনে মোট 12টি আসনের মধ্যে 10টি আসন আসে সিপিএম এর ঝুলিতে। সেক্ষেত্রে মাত্র 2টি আসন জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের। 2011 সালে রাজ্য সরকার বদলের পর থেকেই ছোট বড় প্রায় সমস্ত নির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। গড়িয়া বোরালের সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জিতলেও এবারে মুর্শিদাবাদের পরাজয় মুখ দেখতে হয়েছে। জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘাসফুল শিবিরের কাছে এটা যথেষ্ট অস্বস্তিকর। এদিকে সমবায় সমিতির ভোটে সিংহভাগ আসনে জয়লাভ করে 26-এর নির্বাচনের আগে আশার আলো দেখতে শুরু করেছে সিপিএম। এই জয়ের পর নির্বাচিতদের অভিনন্দন জানান সিপিএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য নবগ্রামের প্রাক্তন বিধায়ক মুকুল মণ্ডল। তিনি বলেন, গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ। মানুষ দুর্নীতিকে সমর্থন করছেন না, সেটাই স্পষ্ট হয়েছে এদিনের ফলাফলে। খড়গপুর আইআইটিতে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার রাতে সেখানকার হোস্টেল থেকে এক ছাত্রের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে তা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। খড়গপুর আইআইটির ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নভেল আর্কিটেকচার বিভাগের 4র্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। 22 বছরের ওই পড়ুয়ার বাড়ি মহারাষ্ট্রের গন্ডিয়ায়। পড়াশোনার সূত্রে হোস্টেলে থাকতেন তিনি। গতকাল রাতে নৈশভোজের জন্য তাকে ডাকতে যান বন্ধুরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় বন্ধুরা হোস্টেলের নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান। তারাও কিছুক্ষণ চেষ্টার পর দরজা খুলতে না পেরে খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষে পড়াশোনার বেশ চাপ ছিল। তা নিয়ে সম্ভবত চিন্তিত ছিলেন পড়ুয়া। সেই চাপ সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত আরও কিছুদিন বৃষ্টি চললেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহভর উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা জারি হয়েছে সোমবার এবং মঙ্গলবারের জন্য। এই 2 দিন বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার 2-1 জায়গায় সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি রয়েছে। আর কোথাও তেমন সতর্কতা নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।